হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। গ্রামের প্রান্তে নদীর ধারে এক ছোট্ট সুন্দর বাড়ি। সেখানেই থাকে সুমন, সদ্যবিবাহিত। সুমনের স্ত্রী নীলা অত্যন্ত সুন্দরী আর চঞ্চল। কিন্তু তাদের দাম্পত্য জীবনে একটা বড় চমক আছে। নীলার 2 বোন মুনা আর রূপা। তারা প্রায় সুমনের বাড়িতে এসে উপস্থিত হয় এবং দুষ্টুমিতে মেতে ওঠে। মুনা বড়জন, বয়স 22, শান্ত, কিন্তু তার ঠোঁটের কোণে সবসময় দুষ্টু হাসি লুকানো। রূপা 18 বছরের, প্রাণবন্ত আর সবসময় নতুন নতুন শয়তানি নিয়ে হাজির হয়। তাদের দুজনের টার্গেট একটাই, জামাইবাবুকে নিয়ে মজা করা। একদিন সকালে নীলা রান্নাঘরে ব্যস্ত। মুনা আর রূপা এসে সুমনের সামনে বসল। জামাইবাবু, তুমি কি ফুটবল খেলতে পারো? মুনা প্রশ্ন করল। ফুটবল অনেক দিন খেলিনি, সুমন বলল। তাহলে আজ আমাদের সাথে খেলতে হবে, রূপা বলল। কিন্তু তোমাদের 2 জন আর আমি একা। মুনা মুচকি হেসে বলল, তোমার জন্য তো এটা মজার চ্যালেঞ্জ। সুমন না চাইলেও শালিদের মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে গেল। মাঠে গিয়ে দেখল ওরা একটা শর্ত এনেছে, যদি সুমন গোল দিতে না পারে তাহলে ওকে তাদের দেওয়া শাস্তি মেনে নিতে হবে। খেলা শুরু হল। মুনা আর রূপার দুষ্টুমিতে সুমন ঠিকমতো বল পাসও করতে পারছিল না। একবার বল ধরতে গিয়ে সুমন মুনাকে জড়িয়ে পড়ে গেল। তখন রূপা জোরে হাসি দিয়ে বলল, জামাইবাবু, ভালোই তো মজা পেলে, আজ কিন্তু আমাদের কাছে হার মেনে নিতে হবে। খেলার শেষে শর্ত অনুযায়ী সুমনকে ওদের চাওয়া মেনে নিতে হল। আর শাস্তি ছিল, সুমনকে নদীর ধারে গিয়ে ওদের জন্য জামরুল পেড়ে আনতে হবে। সুমন ভাবল, এরা তো সত্যি চরম দুষ্টু, তবে তার মুখেও হাসি, কারণ সে বুঝেছিল এই 2 শালি তার জীবনে আনন্দের ঝড় বয়ে আনছে। সুমন নদীর ধারে গিয়ে জামরুল পাড়তে ব্যস্ত। এদিকে মুনা আর রূপা নতুন এক পরিকল্পনায় মেতে উঠেছে। তাদের দুষ্টুমি যেন শেষ হওয়ার নয়। নীলা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ মুনা গিয়ে বলল, আপু, আমাদের জামাইবাবু খুব অলস। নদীর ধারে গিয়ে দেখো, জামরুল পাড়ার বদলে বসে বসে নদী দেখছে। নীলা হেসে বলল, তোমরা ও গিয়ে মজা করো, আমার এখানে অনেক কাজ। মুনা আর রূপা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারা ঠিক করল, এবার সুমনকে সত্যিকারের ফাঁদে ফেলতে হবে। সুমন গাছে উঠে জামরুল পাড়ছিল। হঠাৎ পেছন থেকে রূপার চিৎকার, জামাইবাবু, একটা বড় সাপ, তাড়াতাড়ি নেমে আসো। সুমন ভয়ে তড়িঘড়ি করে গাছ থেকে নামতে গিয়ে জামরুলের থলে ফেলে দিল। নিচে এসে দেখে সাপ কোথায়, কেবল মুনা আর রূপার দুষ্টু হাসি। তোমরা আমাকে ভয় দেখালে, সুমন বলল। না না, এই তো সাপ, এই মাত্র গর্তে ঢুকে গেল। এটা তো শুরু, মুনা বলল। রূপা একটা বালতি দেখিয়ে বলল, এই বালতিতে পানি ভরে পুরো বাগান সেচ দিতে হবে, না হলে আমরা আপুকে বলবো যে তুমি কাজে ফাঁকি দিয়েছ। সুমন বুঝল ফাঁদে পা দিয়েছে। বাগান সেচ দেওয়ার নামে বালতি ভরতে নদীর কাছে গেল। কিন্তু যখনই বালতি ভরে ফিরে আসতে চায়, পেছন থেকে মুনা পানিতে পা ভিজিয়ে ওর দিকে ছিটাতে শুরু করল। তোমরা কি সত্যি আমায় শান্তি দেবে না? সুমন জিজ্ঞেস করল। না, কারণ জামাইবাবুকে মজা না দিলে আমাদের দিনই কাটে না, রূপা হেসে বলল। তাদের মজা তখন তুঙ্গে। হঠাৎ নীলা এসে উপস্থিত। কি হচ্ছে এখানে? নীলা রাগী মুখে বলল। মুনা আর রূপা সঙ্গে সঙ্গে চুপ। সুমন সুযোগ বুঝে বলল, তোমার বোনরা আমাকে সারাদিন দুষ্টুমি করে যাচ্ছে, এবার তুমি এদের শাস্তি দাও। নীলা হাসতে হাসতে বলল, তোমার কাজ শালীদের খুশি রাখা, আর ওদের কাজ তোমাকে বিরক্ত করা, তাই এভাবেই চলবে। সবাই হেসে উঠল। কিন্তু সুমন মনে মনে ভাবল, এ তো সবে শুরু, দেখি এই দুষ্টু শালীদের আমি কিভাবে শায়েস্তা করি। সুমন এবার ঠিক করেছে, শালীদের মজার পাল্টা দুষ্টুমির কৌশল সে করবে। দিনের পর দিন তাদের ফাঁদে পড়ে সুমন বুঝেছে, ওদের সাথে দুষ্টুমি করাই বুদ্ধিমানের কাজ। তবে এবার তার চোখে মায়াভরা ভালোবাসার খেলা দেখা যাচ্ছে, কারণ মুনার মৃদু হাসি আর রূপার প্রাণবন্ত চাহনি মাঝে মাঝে তার মনে এক অদ্ভুত দোলা দিয়ে যা। শুরু হলো প্রেমের ছোঁয়া। একদিন দুপুরে নীলা কোনো কাজে পাশের বাড়িতে গিয়েছে। সুমন ঘরে বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় মুনা এসে বলল, জামাইবাবু, একটা কাজ আছে। আমার হাতে ব্যথা, তুমি একটু কাঁঠাল কেটে দাও প্লিজ। সুমন মুচকি হেসে বলল, তোমার ব্যথা কই? আমি তো ঠিকঠাক কোনো আঘাত দেখতে পাচ্ছি না। মুনা চোখ ছোট করে বলল, তোমাকে কি বলতে হবে? তুমি না দয়ালু জামাইবাবু। সুমন মজা করে বলল, ঠিক আছে, দিচ্ছি, কিন্তু শর্ত একটাই, কাঁঠাল খাওয়ার সময় আমি সবার আগে খাব। মুনা রাজি হয়ে কাঁঠাল এনে দিল।
কাঁঠাল কাটতে কাটতে সুমন মুনার দিকে তাকিয়ে বলল, তুমি তো খুব শান্ত, কিন্তু তোমার এই মায়াভরা হাসি সবসময় রহস্যময়। এর পেছনে কিছু আছে কি? মুনা কিছু না বলে নিচে মাথা নামিয়ে মৃদু হেসে চলে গেল। সুমনের মনে এবার কৌতূহল বাড়ল। রূপার দুষ্টু পরিকল্পনা। অন্যদিকে রূপা সুযোগ পেলেই দুষ্টুমি করে। বিকেলে সে সুমনকে বলল, জামাইবাবু, তোমার গলায় একটা কালো তাবিজ আছে, দেখাতে হবে। সুমন অবাক হয়ে বলল, তোমার এটা কেন দরকার? কারণ মা বলেছে আমাদের জামাইবাবু যেন অন্য কারো নজরে না পড়ে, তাই এই তাবিজের রহস্য জানা দরকার। সুমন হেসে বলল, তুমি তো নিজেই নজর লাগাতে ওস্তাদ। রূপা হাসি চাপতে না পেরে বলল, তুমি বেশ চালাক, কিন্তু আমি তোমাকে হার মানাবো। সেই মুহূর্তে মুনা এসে রূপাকে টেনে নিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় মুনার চোখে এক ধরনের লজ্জা আর সুমনের দিকে মায়াভরা দৃষ্টি ছিল। সুমন বুঝতে পারল এই দুজনের সাথে দুষ্টুমি করলেও তাদের মন অনেক গভীর। রাতে নীলা হঠাৎ সুমনের পাশে এসে বলল, তুমি মুনার দিকে এমন কেন তাকা? কিছু লুকানোর চেষ্টা করছো নাকি? সুমন চমকে গিয়ে বলল, তোমার শালীরা আমাকে ফাঁদে ফেলে রেখে যায়, আমি কিছু করিনি। নীলা মুচকি হেসে বলল, ওরা যদি তোমার ওপর নজর দেয় তুমি সাবধান থেকো, আমি কিন্তু সব বুঝি। সুমন নীলাকে বোঝানোর চেষ্টা করলেও তার মনে মুনার মিষ্টি হাসি বারবার ভেসে ওঠে। সুমনের মন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে রয়েছে। নীলাকে ভালোবাসে, কিন্তু মুনার নীরব মায়া আর রূপার দুষ্টু ভালোবাসা তাকে এক অজানা অনুভূতির দিকে টেনে নিচ্ছে। অন্যদিকে নীলা তার স্বামীর সাথে শালীদের সম্পর্কের মিষ্টি দুষ্টুমিকে উপভোগ করলেও তার মনের গভীরে সন্দেহের ছায়া জমতে শুরু করেছে। একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে আছে। সুমন হঠাৎ শব্দ পেয়ে বারান্দায় গেল। দেখল মুনা নদীর দিকে হাঁটছে, তার হাতে একটা ছোট্ট লণ্ঠন। এই সময় নদীর ধারে কি করছে? সুমন চিৎকার করল। মুনা চমকে গেল, পেছন ফিরে বলল, তুমি কেন এসেছ? আমি একা থাকতে চাই। সুমন কাছে গিয়ে বলল, কি হয়েছে বলো তো, তোমার চোখে এত বিষণ্ণতা কেন? মুনা নীরব, তারপর হঠাৎ বলে উঠল, জামাইবাবু, তোমার আর নীলার দাম্পত্য এত সুন্দর, আমি তোমাদের দেখে ভাবি আমি কি কখনো এমন ভালোবাসা পাব? সুমন হতভম্ব হয়ে গেল। মুনার কণ্ঠে যেন এক গভীর আকাঙ্ক্ষা লুকিয়েছিল। তুমি তো অনেক সুন্দর, তোমার জন্য নিশ্চয়ই কেউ একজন সুন্দর ব্যক্তি আসবে। সুমন বলল। মুনা হেসে বলল, সত্যিই কি তা হবে নাকি আমি? কথা শেষ না করেই মুনা চলে গেল। সুমন বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগল, মুনার কথার অর্থ কি? রূপার বেপরোয়া দুষ্টুমি। পরের দিন দুপুরে রূপা এক নতুন ফাঁদ পেতে বসেছে। সে সুমনকে ডেকে বলল, জামাইবাবু, আমাকে একটা জিনিস বানিয়ে দা। তুমি তো খুব ভালো কাঠের কাজ জানো। সুমন বলল, কি বানাতে হবে? একটা কাঠের হৃদয়, তার মধ্যে আমার নাম খোদাই করে লিখতে হবে। সুমন মজা করে বলল, তোমার এত আবদার কেন? রূপা মুচকি হেসে বলল, কারণ আমি চাই তুমি আমাকে একটু বেশি খেয়াল করো। সুমন তার দুষ্টুমি বুঝলেও মনে মনে একটু অস্বস্তি অনুভব করল। বিকেলে নীলা সুমনের পাশে এসে বলল, মুনা আজকাল কেন এত চুপচাপ? আর রূপা তো তোমার কাছে একের পর এক আবদার করছে, তুমি কি কিছু লুকাচ্ছ? সুমন বলল, তোমার বোনেরা খুব দুষ্টু, কিন্তু মুনার মনটা যেন বিষণ্ণ। আর রূপা তো দুষ্টুমির রাজকন্যা, তবে তুমি যা ভাবছ তা নয়। নীলা গভীর দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে বলল, আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ওদের একজন তোমার প্রতি বিশেষ দুর্বল হয়ে পড়েছে। রাতে সবাই একসাথে বসে গল্প করছিল। মুনা চুপচাপ বসেছিল। হঠাৎ সুমন বলে উঠল, মুনা, তোমার মুখে আজ হাসি নেই কেন? মুনা মাথা নিচু করে বলল, কিছু না। রূপা তখন সবার সামনে বলে উঠল, জামাইবাবু, যদি মুনার মন ভালো করতে চাও তাহলে কাল তাকে মেলায় নিয়ে যেতে হবে। নীলা একটু অবাক হয়ে বলল, তুমি কেন হঠাৎ মেলার কথা তুলছ? রূপা মুচকি হেসে বলল, কারণ আমি জানি মুনার মন ভালো করার জন্য একটু বিশেষ কিছু দরকার। সবার মাঝে এক ধরনের অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। সুমনের মনে দোটানা, মুনার জন্য কি তার বিশেষ কিছু করা উচিত? আর রূপার আচরণ কি শুধুই মজা, নাকি তার পেছনে কোনো গভীর অনুভূতি লুকিয়ে আছে? সুমন, নীলা, মুনা আর রূপার সম্পর্কের জটিলতা ধীরে ধীরে আরও গভীর হতে শুরু করেছে। শালীদের দুষ্টুমি আর মুনার নীরব ভালোবাসার মধ্যে আটকে থাকা সুমন অনুভব করছে তার জীবন যেন এক অদ্ভুত নাটকের মঞ্চে পরিণত হয়েছে। মেলার দিন নতুন গল্পের সূচনা হতে চলেছে। মেলার দিন সকাল। মুনা তাড়াতাড়ি উঠে সাজতে শুরু করল। সাদামাটা মেয়েটি আজ একটু বেশি মনোযোগ দিচ্ছে নিজের চেহারায়। রূপা মজা করে বলল, মুনা আপু, তুমি আজ এত সাজছ কেন? মনে হচ্ছে কারো নজর কাটতে চাও।
মুনা হেসে বলল, চুপ করো, আজ মেলায় মন ভালো করতে চাই। সুমন এদিকে ভাবছে মেলায় যাওয়াটা কি সঠিক হবে। নীলা যদিও বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছে, কিন্তু তার চোখে মুখে এক ধরনের অজানা সন্দেহ লুকিয়ে আছে। মেলা জমে উঠেছে। মুনা আর রূপা ছোট ছোট দোকানে ঘুরছে, কিন্তু মুনার চোখ যেন বারবার সুমনের দিকে চলে যায়। একটা সময় মুনা চুপচাপ নদীর ধারে গিয়ে বসে পড়ল। সুমন লক্ষ্য করল এবং ধীরে ধীরে কাছে গিয়ে বলল, মুনা, তোমার এমন মনমরা লাগছে কেন? এই সুন্দর দিনে তুমি এত চুপচাপ কেন? মুনা দীর্ঘশ্বাস ফেলে বলল, জামাইবাবু, সব হাসি মুখের আড়ালে থাকে না। আমার জীবনেও কিছু অপূর্ণতা আছে, যেটা কারো সাথে ভাগাভাগি করা যায় না। সুমন কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তোমার জীবনে যাই হোক, মনে রেখো আমি তোমাদের পাশে আছি। কিন্তু মনের ভেতরের ভার জমিয়ে রাখো না, বললে হয়তো হালকা লাগবে। মুনা চুপ। তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু জমে উঠল, কিন্তু সে দ্রুত মুছে ফেলল আর বলল, কিছু নেই, চলো মেলায় ফিরি। মেলার এক পাশে রূপা সুমনকে ডাকল, জামাইবাবু, তোমার জন্য একটা উপহার আছে। সুমন অবাক হয়ে বলল, উপহার? রূপা একটা ছোট্ট কাঠের ফ্রেম তুলে দিল। তার ভেতরে লেখা, ভালোবাসা হয় চুপি চুপি। সুমন হেসে বলল, এটা কি মজা নাকি? রূপা মুচকি হেসে বলল, তা হয়তো, তবে মজা আর সত্যির মাঝখানে ফারাক থাকেই। রূপার কথা শুনে সুমন মনে মনে বিভ্রান্ত হল। রূপার এই দুষ্টুমি কি তার মনের সত্যি অনুভূতির আভাস দিচ্ছে? রাতে বাড়ি ফেরার পর নীলা হঠাৎ সুমনের সামনে এসে বলল, মুনার আজকালকার ব্যবহার কিছুটা অদ্ভুত মনে হচ্ছে। তোমার কি মনে হয়, সে কি আমাদের সম্পর্ক নিয়ে কিছু মনে করছে? সুমন চুপ হয়ে গেল। নীলা তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার আর মুনার মাঝে কিছু নেই তো? সুমন মৃদু হেসে বলল, তুমি এটা কি বলছো নীলা? মুনা শুধু তোমার বোন নয়, আমার ছোট বোনের মতো। নীলা দীর্ঘশ্বাস ফেলে বলল, আশা করি কথাটা সত্যি, কারণ আমি তোমাকে কোনোভাবে হারাতে পারবো না। রাত গভীর হলে মুনা চুপচাপ বারান্দায় বসেছিল। সুমন আবার কাছে গিয়ে বলল, তোমার মনে যে কথা আছে সেটা খুলে বলো। মুনা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তোমাকে ভালো না বেশে পারিনি, কিন্তু জানি এটা কখনো সম্ভব নয়। তোমার আর আপুর সম্পর্ক আমার চেয়ে অনেক বড়। আমার কথা ভুলে যাও, জামাইবাবু। সুমন স্তব্ধ হয়ে গেল। সে কিছু বলতে পারল না। মুনা উঠে চলে গেল, কিন্তু তার চোখের জল সুমনের মনে এক গভীর দাগ কেটে গেল। মুনার স্বীকারোক্তি সুমনের মনে এক অদ্ভুত অস্থিরতা এনে দিয়েছে। অন্যদিকে রূপার দুষ্টুমি আর নীলার সন্দেহের মাঝে সুমন বুঝতে পারছে তার প্রতিদিনের জীবন এক গভীর সম্পর্কের জালে আটকে গেছে। সে ভাবছে এই টানাপোড়েন থেকে বের হওয়ার উপায় কি। পরদিন সকালে মুনা খুব দ্রুত নিজের কাজ শেষ করে সবার থেকে দূরে থাকছে। রূপা মজা করে বলল, মুনা আপু, এত গম্ভীর কেন? মেলায় তো ভালোই কাটল নাকি? মুনা রূপার কথার উত্তর দিল না, শুধু বলল, আমার শরীরটা একটু খারাপ লাগছে, একটু বিশ্রাম নিচ্ছি। সুমন লক্ষ্য করল মুনা ইচ্ছে করেই তার সামনে আসছে না। সে বুঝতে পারছে মুনা নিজের ভালোবাসা লুকাতে চাইছে, কিন্তু সুমনের মন থেকে মুনার কান্নাভরা চোখের দৃশ্য মুছে যাচ্ছে না। বিকেলে রূপা একবার সুমনের পাশে এসে বসে বলল, জামাইবাবু, তুমি মুনা আপুর দিকে একটু খেয়াল রেখো। সে কিছু বলবে না, কিন্তু আমি জানি তার মনের মধ্যে অনেক কিছু চলছে। সুমন অবাক হয়ে বলল, তুমি এত কিছু জানো কিভাবে? রূপা মুচকি হেসে বলল, কারণ আমি খুব ভালো বুঝি কে কাকে ভালোবাসে। ঠিক যেমন আমি জানি তুমিও মাঝে মাঝে আমাদের মজা নিয়ে খুব সিরিয়াস হয়ে যাও। সুমন মৃদু হেসে বলল, তুমি এত বুদ্ধি রাখো, তোমাকে কোনোদিন ঠকানো যাবে না। কিন্তু এসব নিয়ে মজা করা বন্ধ করো। রূপা হঠাৎ গম্ভীর হয়ে বলল, জামাইবাবু, মজা করি ঠিকই, কিন্তু মনের কোনো কিছু যদি সত্যি হয়ে যায় তাহলে সেটাও মেনে নিতে হয়। আমি শুধু চাই মুনা আপু যেন কষ্ট না পায়। সুমন রূপার এই আচরণ দেখে কিছুটা অবাক হল। তার দুষ্টু শালী হয়তো আসলেই কিছু গভীর অনুভূতি লুকিয়ে রেখেছে। নীলার সন্দেহ আরও বেড়ে যায়। রাতে নীলা সুমনের সামনে এসে বলল, আজকাল মুনাকে খুব চুপচাপ দেখছি। তুমি তো তার সঙ্গে অনেক কথা বলো, কিছু জানো? সুমন পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলল, সে হয়তো নিজের কোনো চিন্তা নিয়ে ব্যস্ত। ওকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। নীলা গম্ভীর মুখে বলল, তুমি কি তার ভালো থাকাকে গুরুত্ব দিচ্ছ? আমার তো মনে হয় সে তোমার প্রতি কিছু বেশি গুরুত্ব দিচ্ছে। সুমন কিছু বলার আগে নীলা আরও যোগ করল, আমি যদি কখনো বুঝি আমার বোনের কারণে আমাদের সম্পর্কের মধ্যে কিছু হচ্ছে, সেটা আমি সহ্য করব না। নীলার কণ্ঠে দৃঢ়তা সুমনকে আরও অস্বস্তিতে ফেলে দিল। গভীর মুহূর্তে মুনার দূরে যাওয়ার সিদ্ধান্ত করে।
পরদিন সকালে মুনা সবাইকে বলল, আমি কিছুদিন গ্রামের বাইরে মামার বাড়িতে যাচ্ছি। এখানে থাকতে আমার ভালো লাগছে না। নীলা অবাক হয়ে বলল, তোমার এমন হঠাৎ সিদ্ধান্ত কেন? মুনা মৃদু হেসে বলল, শুধু একটু পরিবর্তন চাই। চিন্তা করো না, আমি ঠিক আছি। সুমনের মনে হল মুনা আসলে তার প্রতি অনুভূতি থেকে দূরে থাকতে চায়। রূপা গম্ভীর হয়ে মুনার দিকে তাকিয়ে বলল, তুমি কি পালিয়ে যাচ্ছ মুনা আপু? মুনা কোনো উত্তর না দিয়ে চলে গেল। সুমন রাতে বারান্দায় বসে একা সময় কাটাচ্ছিল। হঠাৎ রূপা এসে পাশে বসল। জামাইবাবু, তুমি জানো মুনা আপু কেন চলে গেল, তাই না? সুমন চুপ। রূপা মৃদু হেসে বলল, সে তোমাকে ভালোবাসে। এটা এতদিন লুকিয়ে রাখলেও তার চোখের দিকে তাকালে বোঝা যায়। আর আমি? সুমন অবাক হয়ে বলল, তুমি কি বলতে চাও? রূপা চোখ নামিয়ে বলল, আমি জানি তুমি আমাকে মজা করা ছাড়া কিছু ভাবো না, কিন্তু কখনো কখনো মজার পেছনেও সত্যি লুকিয়ে থাকে। আমার দুষ্টুমি কি তোমার কাছে শুধু মজাই মনে হয়? সুমন স্তব্ধ হয়ে গেল। রূপার কণ্ঠে এক গভীর সত্যের ছোঁয়া ছিল। মুনার হঠাৎ চলে যাওয়া, রূপার গোপন স্বীকারোক্তি, আর নীলার সন্দেহ, সব মিলিয়ে সুমনের জীবন যেন এক জটিল আবেগের জালে আটকে গেছে। সে বুঝতে পারছে সম্পর্কের এই টানাপোড়েন থেকে বের হওয়া সহজ হবে না। মুনার চলে যাওয়ার একদিন পর নীলা সুমনের হাতে একটি চিঠি তুলে দিল। মুনা রেখে গেছে তোমার জন্য, বলল নীলা। সুমন চিঠি খুলে পড়তে শুরু করল। জামাইবাবু, আমি জানি আমি যা অনুভব করেছি তা কখনো বলা উচিত হয়নি, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে আর লুকাতে পারলাম না। তোমার প্রতি আমার অনুভূতি অনুচিত, কিন্তু আমি সেটি দমন করতে পারিনি। আমি চলে যাচ্ছি, কারণ এই দূরত্বই আমাদের জন্য সঠিক। আশা করি আমার চলে যাওয়া তোমাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না। আমার জন্য দোয়া করো, মুনা। সুমন চিঠি ভাঁজ করে রাখল। নীলা তার মুখের দিকে তাকিয়ে বলল, মুনা কি লিখেছে? সুমন গভীর শ্বাস ফেলে বলল, ও একটু সময় চেয়েছে, হয়তো নিজের জন্য ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমি জানি মুনা যা করেছে সেটা হয়তো তার জন্য সহজ ছিল না, তবে আমি চাই তুমি আর আমি একে অপরের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না রাখি। সুমন মাথা নেড়ে সম্মতি জানাল। রাতে রূপা আবার সুমনের পাশে এসে বলল, জামাইবাবু, মুনা চলে গেছে, কিন্তু তুমি কি জানো তার চলে যাওয়াটা শুধু তার মনের চাপ কমানোর জন্য নয়? সুমন অবাক হয়ে বলল, তাহলে কেন? রূপা গভীর দৃষ্টিতে সুমনের দিকে তাকিয়ে বলল, কারণ সে জানে আমি তোমাকে ভালোবাসি। আমি হয়তো এটা সরাসরি কখনো বলতে পারতাম না, কিন্তু মুনা আপুর চোখে সব দেখে ফেলেছি। ও চলে গেছে কারণ সে চায় না আমি কষ্ট পাই। সুমন হতবাক হয়ে গেল। রূপা, তুমি এসব কি বলছ? এটা সম্ভব নয়। আমি তোমাদের জামাইবাবু, তোমার আপুর স্বামী। এসব ভুলে যাও। রূপা মৃদু হেসে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু মনের উপর কি কারো নিয়ন্ত্রণ থাকে? আমি শুধু চাই তুমি আমাকে ভুল বুঝো না। আমি কখনো কিছু দাবি করব না। এই কথা বলে রূপা উঠে চলে গেল। তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজের মনের কথা বলে হালকা হয়েছে। পরদিন সকালে নীলা রূপার ঘরে গিয়ে তাকে কিছু বলতে শোনা গেল। তাদের কথার আওয়াজ ধীরে ধীরে সুমনের কানে এলো। নীলা বলছিল, রূপা, তোমার চোখে যেটা আমি দেখেছি সেটা ঠিক না। তুমি জানো তুমি যা ভাবছ সেটা কখনো সম্ভব নয়। তুমি আমার বোন, আর সুমন আমার স্বামী। এই সম্পর্কের মধ্যে কোনো ভাঙন আমি সহ্য করব না। রূপা কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি কোনো ভাঙন আনতে চাই না। আমি শুধু নিজের মনের সঙ্গে লড়াই করছি। নীলা বলল, তাহলে এই লড়াই শেষ করো। তোমার দুষ্টুমি, তোমার মায়া সব ঠিক আছে, কিন্তু ভালোবাসার নামে কোনো সম্পর্ক নষ্ট হতে দিও না। সুমন দূরে দাঁড়িয়ে সব শুনল। তার মনে হল নীলা ধীরে ধীরে সব বুঝে যাচ্ছে। গভীর রাতে নীলার সাথে কথোপকথন। রাতে নীলা সুমনের পাশে এসে বলল, আমি জানি রূপা আর মুনা দুজনেরই মনের মধ্যে কিছু না কিছু চলছে, কিন্তু আমি চাই তুমি স্পষ্ট করে বলো তুমি কখনো তাদের কারোর প্রতি কিছু অনুভব করেছ কিনা। সুমন শান্ত গলায় বলল, নীলা, তুমি আমার জীবন। তোমার বোনেরা আমার ছোট বোনের মতো। তারা হয়তো আবেগে কিছু অনুভব করেছে, কিন্তু আমার কাছে সেই অনুভূতির কোনো মানে নেই। আমি শুধু চাই আমরা একসাথে সবকিছু ঠিক করে নিই। নীলা মৃদু হেসে বলল, তাহলে আমি তোমার পাশে আছি। আমাদের সম্পর্ক অটুট থাকবে, কিন্তু আমি চাই তুমি আর ওদের সঙ্গে কোনো অপ্রয়োজনীয় মিষ্টি আচরণ করবে না, কারণ সেটা শুধু সমস্যার সৃষ্টি করবে। রূপা ও মুনার আবেগময় মুহূর্তগুলো সামলে ওঠার পরও সুমন ও নীলার জীবনে সম্পূর্ণ শান্তি ফিরে আসেনি। নীলা বুঝতে পারছিল
সুমনকে ঘিরে রূপা ও মুনার অনুভূতিগুলো ধীরে ধীরে তাদের দাম্পত্য জীবনের উপর প্রভাব ফেলছে। এই উত্তেজনা ক্রমশ এক নতুন মাত্রা পেতে চলেছে। নীলা একদিন সুমনের সামনে এসে বলল, সুমন, আমি কিছুদিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। এখানে যা কিছু চলছে সেটা আমাকে মানসিকভাবে খুব ভেঙে দিয়েছে। আমি একটু সময় চাই। সুমন অবাক হয়ে বলল, এতদিন আমরা সবকিছু একসঙ্গে সামলেছি, হঠাৎ এমন কেন? নীলা দৃঢ় কণ্ঠে বলল, সবকিছু সামলাতে গেলে আমারও তো শক্তি লাগে। আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু আমি চাই এই সম্পর্কগুলোতে কোনো ভুল বোঝাবুঝি না থাকুক। আমি ফিরব, কিন্তু তার আগে চাই তুমি নিজের মনের দিকেও একটু খেয়াল করো। সুমন স্তব্ধ হয়ে গেল। নীলার চোখে এমন শক্তি ও অসহায়তার মিশ্রণ সে আগে দেখেনি। নীলার চলে যাওয়ার পর রূপা ধীরে ধীরে সুমনের সাথে বেশি সময় কাটাতে শুরু করল। তার আচরণে এক ধরনের কৌতূহল এবং সাহস স্পষ্ট হয়ে উঠল। একদিন রাতে রূপা সুমনের কাছে গিয়ে বলল, জামাইবাবু, আপু চলে গেছে, কিন্তু আমি আছি। তোমার যত্ন আমি নেব। সুমন গম্ভীর হয়ে বলল, রূপা, তোমার এই কথাগুলো বলা উচিত নয়। তোমার আপুর প্রতি তোমার একটা দায়িত্ব আছে। তুমি জানো আমি শুধু তোমার জামাইবাবু। রূপা হেসে বলল, তুমি এত গম্ভীর কেন? আমি মজা করছি, কিন্তু মনের কোথাও একটা আশা তো রাখতেই পারি, তাই না? সুমন উঠে চলে গেল, কিন্তু তার মনের মধ্যে রূপার কথাগুলো গভীর অস্বস্তি তৈরি করল। নীলা বাবার বাড়ি থেকে সুমনকে ফোন করে বলল, আমি তোমাকে মিস করছি, কিন্তু বুঝতে পারছি আমার সিদ্ধান্ত সঠিক ছিল। রূপা কেমন আছে? সুমন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সে ঠিক আছে, তবে তোমার এখানে না থাকা হয়তো ওকে একটু বেশি স্বচ্ছন্দ করে তুলেছে। নীলা হতাশ গলায় বলল, তুমি কি বোঝাতে চাইছ ও কিছু করছে? সুমন সরাসরি কিছু না বলে বলল, তুমি ফিরে এলে সব সহজ হয়ে যাবে। তাড়াতাড়ি ফিরো। রাতে সুমন বারান্দায় বসে কাজ করছিল। হঠাৎ রূপা এসে বলল, তুমি তো খুব ক্লান্ত দেখাচ্ছ জামাইবাবু, তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। চা করে দিই। সুমন চমকে উঠে বলল, রূপা, এত রাতে তুমি জেগে আছো কেন? রূপা মুচকি হেসে বলল, তোমার যত্ন নিতে। সুমন রাগান্বিত গলায় বলল, তোমার এই যত্ন নেওয়া বন্ধ করো। এটা সঠিক নয় রূপা। তোমার আপুর সঙ্গে প্রতারণা করার কথা আমি কখনো ভাবতেও পারি না। রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি এত ভালো মানুষ বলেই তো তোমাকে আরও বেশি ভালোবাসি। সুমন হতাশ হয়ে ঘরে ফিরে গেল। নীলার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন। পরের দিন সকালে নীলা কোনো পূর্বাভাস ছাড়াই বাড়িতে ফিরে এলো। সে সুমনকে কিছু বলার আগেই রূপা তাকে জড়িয়ে ধরে বলল, আপু, তুমি ফিরে এসেছ, এত ভালো লাগছে। নীলা কিছু না বলে সরাসরি সুমনের দিকে তাকাল। সবকিছু ঠিক আছে তো? সুমন মাথা নিচু করে বলল, তোমার ফিরে আসা খুব দরকার ছিল। নীলা সুমনকে একান্তে ডেকে নিয়ে বলল, রূপা যাই করুক, এখন থেকে তুমি তাকে আর কোনো সুযোগ দেবে না। আমি জানি সে তার আবেগে অন্ধ হয়ে গেছে। আমাদের সম্পর্কের প্রতি তোমার বিশ্বাসটাই সবকিছু ঠিক করতে পারবে। নীলার কথাগুলো শুনে রূপা ধীরে ধীরে বুঝতে পারল তার অবস্থান কোথায়। রাতে সে নীলার ঘরে গিয়ে বলল, আপু, আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমার মনের উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। তুমি আমাকে ক্ষমা করো। নীলা তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার ছোট বোন। আমি জানি আবেগে ভুল হতে পারে, কিন্তু সুমন আমার স্বামী, আর আমি চাই তুমি সেটা বুঝে নিজের পথ ঠিক করে না। নীলার বাড়ি ফেরার পর সুমন ও রূপার মধ্যকার পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়ে এলেও রূপার চোখের মায়া ও নীলার করা দৃষ্টি সুমনকে এক অদ্ভুত দ্বিধার মধ্যে ফেলে দেয়। মুনার অনুপস্থিতি যেন এই জটিলতাকে আরও ঘনীভূত করেছে। নীলার কথাগুলো রূপাকে ভাবিয়ে তুলেছিল। সে ঠিক করল সুমন থেকে দূরত্ব বজায় রাখবে, কিন্তু তার মনে যে গভীর ভালোবাসা জন্ম নিয়েছে সেটা মুছে ফেলা সহজ ছিল না। একদিন নীলা রান্নাঘরে ব্যস্ত, আর সুমন একা বসে অফিসের কাজ করছিল। রূপা দূর থেকে তাকিয়ে দেখছিল। তার মনে হচ্ছিল সুমনকে এভাবে চুপচাপ দেখে তার কাছে যাওয়া উচিত, কিন্তু সে নিজেকে সংযত করল। রূপা মনে মনে বলল, আমি যদি সত্যিই আপুকে ভালোবাসি তাহলে আমাকে এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, কিন্তু কেন যেন পারছি না। নীলা লক্ষ্য করছিল রূপা সুমন থেকে দূরে থাকছে, তবে তার চোখে এক ধরনের অসমাপ্ত আকাঙ্ক্ষা স্পষ্ট। এক রাতে নীলা সুমনকে বলল, রূপা চেষ্টা করছে, আমি বুঝতে পারি, কিন্তু আমি জানি ওর মনের গভীরে এখনো কিছু আছে। তুমি কি এ বিষয়টাকে হালকাভাবে নিচ্ছ? সুমন গম্ভীর গলায় বলল, আমি সবসময় চেষ্টা করি এমন কিছু না করতে যাতে কারো মনে ভুল ধারণা জন্মা, তবে সত্যি বলতে ওর চেহারায় যে আবেগ দেখতে পাই সেটা এড়িয়ে চলা সহজ নয়। নীলা বিরক্ত হয়ে বলল,
তাহলে কেন ওকে এখানে থাকতে দিচ্ছি? আমি চাইলেই ওকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে পারি। সুমন শান্তভাবে বলল, ও তোমার বোন নীলা, ওকে বুঝিয়ে সময় দিতে হবে। তাড়াহুড়ো করলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। পরের দিন রূপা সুমনের সঙ্গে একা দেখা করতে চাইল। সে বলল, জামাইবাবু, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না। তোমাকে ভালোবাসি এটা সত্যি, কিন্তু তোমার প্রতি আমার এই ভালোবাসা আমি নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখব। তুমি চাইলে আমি এখান থেকে চলে যাব। সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, রূপা, আমি জানি এই অনুভূতিগুলো সহজে মুছে ফেলা যায় না, কিন্তু আমি তোমার আপুর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তুমি যদি সত্যিই আমাকে আর নীলাকে ভালোবাসো, তাহলে তোমাকে নিজেকে শক্ত হতে হবে। রূপার চোখে জল এসে গেল। সে মাথা নিচু করে বলল, তাহলে আমি চলে যাব। আপুর ভালোবাসা ভাঙতে চাই না। নীলা একদিন ফোন পেয়ে জানতে পারল মুনা শহরে ফিরেছে। সে মুনার সঙ্গে দেখা করতে গেল। মুনা তাকে দেখে মৃদু হেসে বলল, তোমার মুখে স্বস্তি নেই আপু, কি হয়েছে? নীলা সরাসরি বলল, তোমার চলে যাওয়ার পরেও কিছুই ঠিক হয়নি। রূপার মধ্যে এখনও একটা টান রয়ে গেছে। তুমি জানো, আমি এসব সহ্য করতে পারব না। মুনা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তো চলে গিয়েছিলাম যাতে সব ঠিক হয়ে যায়। রূপা যদি নিজেকে সামলাতে না পারে, তাহলে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি আবার এই বাড়িতে ফিরে গিয়ে নতুন কোনো ঝামেলা তৈরি করতে চাই না। নীলা গম্ভীরভাবে বলল, তুমি যদি থেকেও আমাদের সাহায্য করতে পারো, তাহলে সেটা ভালো হবে। রূপার সঙ্গে তুমি কথা বলো। আমি আর সহ্য করতে পারছি না। রূপার বিদায়ের পরিকল্পনা। রাতে রূপা নীলার ঘরে গিয়ে বলল, আপু, আমি চলে যেতে চাই। তুমি যদি আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দাও, তাহলে আমার মনের এই অস্থিরতা হয়তো কমে যাবে। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যদি সত্যিই চলে যেতে চাও, তাহলে কালই আমি বাবার সঙ্গে কথা বলবো। তবে আমি চাই তুমি এই সময়টা নিজের সঙ্গে বোঝাপড়া করার জন্য কাজে লাগা। কারণ তুমি যদি নিজের মনের দিক পরিষ্কার না করো, তাহলে যেখানেই যাও এই সমস্যা থেকে মুক্তি পাবে না। রূপা মৃদু কণ্ঠে বলল, আমি চেষ্টা করব আপু। আমি তোমাকে আর জামাইবাবুকে কষ্ট দিতে চাই না। রূপার বিদায়ের পরিকল্পনার পর সুমন ও নীলা গভীরভাবে কথা বলল। নীলা বলল, তুমি জানো, এসব ঘটনার জন্য আমি তোমাকে দোষ দিইনি, কিন্তু আমাদের সম্পর্ককে ঠিক রাখতে হলে আমাদের দুজনকেই আরও শক্ত হতে হবে। সুমন তার হাত ধরে বলল, নীলা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বিশ্বাস ভাঙার মতো কিছু কখনো করব না। আমরা একসঙ্গে সব ঠিক করে নেব। নীলার চোখে পানি এসে গেল। সে বলল, তুমি পাশে থাকলে আমি সবকিছু সহ্য করতে পারি। আমাদের সম্পর্কটাই আমার কাছে সব। রূপা চলে যাওয়ার আগের রাতে সুমনের টেবিলে একটি চিঠি রেখে যায়। চিঠিতে লেখা ছিল, জামাইবাবু ও আপু, আমি জানি আমার চলে যাওয়াই সবার জন্য ভালো, কিন্তু যাওয়ার আগে একটা কথা না বললে আমার মন শান্তি পাবে না। আপু, তুমি জানো, জামাইবাবু একজন অসাধারণ মানুষ। সে তোমাকে যেমন ভালোবাসে তেমনি তোমার সম্মানও করে, কিন্তু আমি জানি না কেন আমি সবকিছু জেনেও তাকে ভালোবেসে ফেলেছি। আমি চলে যাচ্ছি, তবে একটা অদ্ভুত প্রস্তাব রেখে যাচ্ছি। যদি আমার চলে যাওয়া তোমাদের মধ্যে কোনো শান্তি ফিরিয়ে না আনে, তবে আমাকে একবার শেষবারের মতো দেখা করতে ডাকবে। হয়তো তখন আমি তোমাদের জীবনে একটি সমাধান এনে দিতে পারব। রূপা। সুমন ও নীলা চিঠি পড়ে অবাক হয়ে গেল। নীলা বলল, ও কি সমাধানের কথা বলছে? এই প্রস্তাবের মানে কি? সুমন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের হয়তো এখন ওর ওপর ভরসা করা ছাড়া কোনো উপায় নেই। মুনা রূপার চলে যাওয়ার খবর পেয়ে নীলার কাছে এসে বলল, আপু, তুমি কি জানো রূপা যা করছে সেটা শুধু নিজের ভালোবাসা থেকে নয়, হয়তো তার মনের মধ্যে এমন কিছু আছে যা সে বলতে পারছে না। নীলা হতভম্ব হয়ে বলল, তুমি কি বলতে চাও? মুনা বলল, যদি সত্যি জানতে চাও, তাহলে রূপাকে ডেকে নিয়ে একবার কথা বলো। হয়তো ওর মনের গভীরে এমন কিছু আছে যা তোমাদের জানা উচিত। রূপার ফিরে আসা এবং অপ্রত্যাশিত সত্য। নীলা ও সুমন শেষবারের মতো রূপাকে ডেকে আনার সিদ্ধান্ত নেয়। রূপা ফিরে এসে বলল, তোমরা আমাকে ডেকেছ কারণ তোমরা আমার প্রস্তাবের ব্যাপারে কৌতূহলী। ঠিক আছে, তাহলে সত্যিটা বলে যায়, কিন্তু কথা দাও আমাকে দোষ দেবে না। নীলা দৃঢ় কণ্ঠে বলল, তুমি যা বলার বলো, আমরা শুনব। রূপা ধীরে ধীরে বলল, জামাইবাবু, আমি শুধু তোমাকে ভালোবাসিনি। আমি জানি না কেন, কিন্তু আমার মনে হয়েছে তুমি আমাকে আগেও কোনো না কোনো জীবনে ভালোবেসেছ। আমার এই অনুভূতি জন্ম নেওয়ার কারণ হল আমি মনে করি আমাদের সম্পর্ক একটা পূর্বজন্মের। নীলা বিস্মিত হয়ে বলল, পূর্বজন্মের কথা তুমি বলছ? এটা কেমন কথা?
রূপা বলল, আমি জানি এটা শুনতে অবিশ্বাস, কিন্তু এই অনুভূতি আমাকে তাড়িয়ে বেড়ায়। আমি চেষ্টা করেছি ভুলে যেতে, কিন্তু পারিনি। আমি চলে যাচ্ছি, তবে আমি চাই তোমরা এটা নিয়ে আরও গভীরভাবে ভাবো। শেষ মুহূর্তে রূপার কথা শুনে নীলা গভীর চিন্তায় পড়ে গেল। সুমন চুপ করে সব শুনছিল। রূপা বিদায় নেওয়ার সময় নীলা হঠাৎ বলল, রূপা, তোমার বিশ্বাস যাই হোক না কেন, সুমন আমার স্বামী, এবং আমাদের বর্তমান জীবনের সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি শক্ত হও এবং নিজের জীবনের পথে এগিয়ে যা। পূর্বজন্ম বা অন্য কোনো যুক্তি দিয়ে এই সম্পর্কে আর ঝামেলায় ফেলো না। রূপা মৃদু হেসে বলল, আমি চেষ্টা করব আপু। তবে যদি কখনো মনে হয় আমি সঠিক ছিলাম, তাহলে আমাকে মনে করো। রূপা চলে গেল। রূপার চলে যাওয়ার 1 বছর পর নীলা ও সুমনের সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠল। মুনা নিজের জন্য একজন জীবনসঙ্গী খুঁজে নিল, কিন্তু রূপার কথা মাঝে মাঝে সুমনের মনে অদ্ভুত এক স্রোত তৈরি করত। একদিন সুমন নীলাকে বলল, তুমি কি কখনো ভেবেছ রূপার কথাগুলো সত্য হতে পারে? নীলা হাসতে হাসতে বলল, সত্য হোক বা না হোক, আমাদের জীবনের সত্যটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুমন মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ। অতীত যাই হোক, আমাদের বর্তমানই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।